আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আজকে পঞ্চম দিনে পা দিয়েছে, আর পঞ্চম দিনে যুদ্ধ পা দেওয়াতেই কিন্তু ত্রাহি ত্রাহি রব শুরু হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের রেশ কিন্তু ভারত উপমহাদেশের সবকটা দেশের উপরও কিন্তু পড়তে শুরু করেছে অল্প বিস্তর। আর এখানেই একটা সম্ভাবনা উঠছে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিচ্ছে? তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আবার বিশ্ববাসী দেখবে? এরকম নানান সম্ভাবনা উঠছে। আর ভারত কিভাবে এই মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে দাঁড়িয়েও নিজেকে সুরক্ষিত রাখবে বা সমস্ত দিক থেকে নিজেকে কৌশলগত এবং আর্থিকভাবে নিজেকে নিরাপদ রাখবে, সেটাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। এর মধ্যেই আমরা দর্শকদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত এই যে 5 দিন যুদ্ধ চলছে বা যুদ্ধ শুরু হয়েছে, তার মধ্যে কিন্তু ভারতের ভাণ্ডারে অর্থাৎ মজুত রয়েছে 25 দিনের অপরিশোধিত তেল। এই 25 দিনের মজুতটা কিন্তু যদি মধ্যপ্রাচ্যে সংকট হয়, তাহলে কিন্তু আবার এই যে ভাণ্ডারে মজুতের সংখ্যায় যখন টান পড়বে, তখন কিন্তু ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ থাকবে। কেননা তেলের যদি টান পড়ে, তাহলে ভারতের অর্থনীতি কিন্তু রাতারাতি অস্থির হতে শুরু করবে। এই মুহূর্তে যারা নিউজ পোল বাংলা দেখছেন, তাদেরকে আরও একটু আপডেট দিয়ে রাখছি যে ইতিমধ্যেই যে আজকে শেয়ার বাজার খুলতেই কিন্তু সেন্সেক্স এবং নিফটি কিন্তু বিরাটভাবে ধস নামে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এফেক্ট কিন্তু ভারতীয় অর্থনীতিতে পড়তে শুরু করেছে। যদিও কেন্দ্রীয় সরকার পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে এই মধ্যপ্রাচ্যের সংকটে ভারতে এখনো পর্যন্ত তেলের প্রভাব বা ভারতীয় অর্থনীতিতে সেরকম বড় কোনো প্রভাব পাওয়া যাচ্ছে না। তাহলে কি প্রশ্ন উঠছে, ভারতের কি উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই? অবশ্যই ভারতের উদ্বিগ্ন হওয়ার বিষয়টা থেকেই যাচ্ছে। কতগুলো দিক থেকে থাকছে যে যদি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মেয়াদ আরও একটু বাড়ে, তাহলে কিন্তু ভারতের মজুদ ভাণ্ডারে টান পড়বে। অর্থাৎ অপরিশোধিত তেলের যে রিজার্ভ, সেই রিজার্ভ কমতে থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে এই বুধবার তথ্য পরিসংখ্যান বলছে ভারতের হাতে মাত্র 25 দিনের তেল মজুত রয়েছে। তখন তাহলে ভারতকে কি করতে হবে? এক, রাশিয়া থেকে তেল কিনতে হবে, আর হচ্ছে আমেরিকা এবং আফ্রিকার দেশগুলো থেকে তেল কিনতে হবে। রাশিয়া থেকে ভারত সস্তায় তেল পায়। আপনারা জানেন যে সেই সস্তার তেল নিয়ে ট্রাম্প প্রশাসনের, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু বিরাট আপত্তি রয়েছে। ফলে ঘরে বাইরে ভারত সরকারকে সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। অর্থাৎ রাশিয়ার সস্তা তেলকে হাতে রেখেও ভারত কেন বেশি দাম দিয়ে আমেরিকা বা আফ্রিকা থেকে তেল কিনবে, এই প্রশ্ন কিন্তু ভারত সরকারকে বারবার গত সংসদের অধিবেশনে, শীতকালীন অধিবেশনে কিন্তু বিরোধীরা তুলেছে। সেই একটা জায়গায় সরকারের বিড়ম্বনা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আরেকটা কি সম্ভাবনা থাকছে, যে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারতকে তো তার যে স্ট্র্যাটেজিক রিজার্ভ রয়েছে, সেই স্ট্র্যাটেজিক রিজার্ভ কোথায় রয়েছে? রয়েছে একমাত্র অন্ধ্রপ্রদেশে। সেই স্ট্র্যাটেজিক রিজার্ভকে অক্ষুণ্ণ রাখতে হবে। তৃতীয় কি, ভারতকে অবিলম্বে এই হরমুজ প্রণালীকে বাদ দিয়ে আর যে যে দেশ থেকে তেল আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রাশিয়া থেকে তেল কেনার সম্ভাবনা বা রাশিয়া থেকে তেল কিনতে হবে, তাতে ট্রাম্প প্রশাসন যতই রক্তচক্ষু দেখাক, সেটা উপেক্ষা করতে হবে। আর তৃতীয় সম্ভাবনা হচ্ছে রাশিয়াকেও সঙ্গে রেখে আমেরিকা এবং আফ্রিকা থেকেও ভারত তেল কিনে এই সংকট মোকাবিলা করতে পারে। এখন ভারতের একটা প্রশ্ন হচ্ছে, ইরান ভারতের দীর্ঘদিনের কৌশলগত বন্ধু। একটু এখন প্রশ্ন হচ্ছে, কৌশলগতভাবে ভারত আর ইরানের সম্পর্ক বহু বছরের, দুজনেই একদম স্ট্র্যাটেজিক পার্টনার এবং মিত্র দেশ। কিন্তু ইরানের সম্প্রতি একটা তথ্য প্রকাশ করে বলছে যে ভারতের উত্থানকে আটকাতেই আমেরিকা লাগাতার এই সম্পর্কটা নষ্ট করতে চাইছে। এখন ভারত যেহেতু
যে কোনো সংকটে যুদ্ধের পরিবর্তে আলোচনায় বিশ্বাসী, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের এই মুহূর্তে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ানোর কোনো সম্ভাবনা নেই বললেই চলে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আর রইল বাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞরা বলছেন, হ্যাঁ, রাশিয়া এবং চীন ইরানকে সাপোর্ট করলেও তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যক্ষভাবে ইরানের হয়ে আমেরিকা বা ইসরায়েল বা আমেরিকার মিত্রশক্তির বিরুদ্ধে কিন্তু গোলা বর্ষণ করবে না। তারা এটা ইউনাইটেড নেশনসে বলছেন, তারা এটা নিরাপত্তা পরিষদে বলছেন, তারা ইরানের পাশে দাঁড়িয়েছেন। তবে এই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে কিন্তু পাকিস্তানও। আপনারা জানেন যে ঘটনাক্রম যেভাবে যাচ্ছে, এই ইরানে আমেরিকার হামলার পরিপ্রেক্ষিতে করাচি সহ একাধিক জায়গায় যেভাবে পাকিস্তানের মাটিতে আমেরিকান দূতাবাস গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ইরানের নেতৃত্বের সঙ্গে এই শাহবাজ শরীফের সরকার যেভাবে গোপন বৈঠক করেছে, সেইটা কিন্তু ভারতের পক্ষে যথেষ্ট চিন্তার বিষয়। ফলে সব দিকই কিন্তু খেয়াল রাখছে ভারতের বিদেশ মন্ত্রক, এবং সেই সব দিক খেয়াল রাখতে গিয়ে ভারত যে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সে কথা ঠিক। এবং ভারত আগামীতে এই পরিস্থিতি যাতে ভারতের অনুকূলে আসে, অর্থাৎ ভারতের অর্থনৈতিক স্বার্থে আসে, ভারতের রাজনীতির স্বার্থে আসে বা ভারতের নিরাপত্তার স্বার্থে আসে, সেটাই কিন্তু সব থেকে গুরুত্ব দেওয়ার বিষয়। তবে এই মুহূর্তে এই যুদ্ধে ভারত কিন্তু একদম স্থিতাবস্থা বা জোট নিরপেক্ষ যে আন্দোলন তৈরি হয়েছিল নেহেরু জামানায়, সেই ঘরানাতেই বিশ্বাসী, অন্তত এমনটাই বলছেন পর্যবেক্ষক মহলরা। তবে এই যুদ্ধ কেন বাঁধল? আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন যে দীর্ঘদিন ধরে আরব দুনিয়ার যে ভূ রাজনৈতিক তবে এই সংকট কেন তৈরি হলো, কেন হঠাৎ যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলো? আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে আরব দুনিয়ার এই যে ভূ রাজনৈতিক সমীকরণ বা জিও পলিটিক্যাল যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের ভারসাম্যটাই পরিবর্তন করতে চাইছে আমেরিকার নেতৃত্বাধীন দেশগুলো, বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকাকে সঙ্গে নিয়ে এই ভূ রাজনৈতিক যে সমীকরণ বা জিও পলিটিক্যাল সিচুয়েশনটা ইসরায়েলের অনুকূলে আনতে চাইছে, যাতে তেলের যে অপরিসীম ভাণ্ডার, সেই ভাণ্ডারটা যাতে আমেরিকা নেতৃত্বাধীন জোটের দখলেই থাকে। এখন কার দখলে তেলের ভাণ্ডার থাকবে তার উত্তর মিলবে তো ভবিষ্যতে। কিন্তু ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতের যে মিত্র দেশগুলো রয়েছে আরব দুনিয়ায়, একাধিক বৈঠক করতে দেখা যাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রকের কর্তাদের, একাধিক বৈঠক করতে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে এই আরব দুনিয়ার মিত্র দেশগুলির সঙ্গে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কারোর দিকে ঝোল না টেনে ভারত যে নিজের স্বার্থকেই সুরক্ষিত করবে সে কথা বলাই যায়। এখনকার মতো আপডেট এই পর্যন্ত।